আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুঃখজনক একটি বিষয়। সে বিষয় হচ্ছে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছে ভূমি সংশ্লিষ্ট বিভাগ। রেকর্ড সংশোধন আর হবে না। কি কারণে হবে না আর কি কারণেই যে তারা এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের দেশে জমি সংক্রান্ত বিষয়ে এই রেকর্ড খতিয়ান নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। একজনের রেকর্ড আর একজনের নামে হয়ে যায়। এই আর একজনের নামে হয়ে যাওয়ার পিছনে অনেক কারণ থাকে। সেটি উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়, জরিপকারকদের ভুলের কারণে হয়, আবার মৃত বাবা মায়ের নামে রেকর্ড খতিয়ান চলে যায়, সন্তানদের নামে হয় না। আবার দেখা গেছে যে জমি ক্রয় করার পরে সেই সম্পত্তির যিনি গ্রহীতা, নতুন মালিক, তার নামে রেকর্ড খতিয়ান হওয়ার কথা, সেই খতিয়ান নতুন মালিকের নামে খতিয়ান না হয়ে সেই খতিয়ান হয়ে যায় পূর্ববর্তী যে দাতা, যে মালিক, পূর্বের মালিক, তার নামে হয়ে যায়। এই সকল সমস্যার কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্রও কিন্তু জারি করেছে যে কোন কোন ভুলের জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করার লাগবে না। এই ভুলগুলি সরাসরি সহকারী কমিশনার ভূমি যিনি এসিলেন, তিনি এই ভুলগুলি সংশোধন করে দিতে পারবেন। এই ভুল সংশোধন করে দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্র জারি করা হয়েছে এবং এই যে পরিপত্র, এই পরিপত্রটি সরাসরি ভূমি মন্ত্রণালয়ের আইন শাখা 1 থেকে কিন্তু দেওয়া হয়েছে। আমার হাতে যেটি আছে, এই পরিপত্রের প্রত্যেকটি পাতায় মন্ত্রণালয়ের স্বাক্ষর আছে এবং শেষ পাতায় অনুলিপি দেওয়া আছে প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগ যারা ভূমি সংশ্লিষ্ট কাজ করে থাকেন। তাহলে এই যে পরিপত্র, এই পরিপত্র মোতাবেক যেই রেকর্ড খতিয়ানগুলি সংশোধন করে দেওয়া প্রয়োজন, যাতে করে জমির মালিকরা হয়রানির শিকার না হয়, আদালতে মামলার জট না বাঁধে, কিন্তু সেই বিষয়টি ভয়ঙ্কর সিদ্ধান্ত সেই ভূমি অফিস থেকে নিয়ে নিচ্ছে। তো এই যে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছে, এই ভয়ঙ্কর সিদ্ধান্তের ফলে জমির মালিকরা হতাশাগ্রস্ত হয়ে পড়তেছেন, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে আদালতমুখী হতেই হচ্ছে। তাহলে পরিপত্র জারি করে কি লাভ হচ্ছে? ভিডিওটা একটু লম্বা হলেও কষ্ট করে আপনারা 2টি পয়েন্ট সবসময় মনে রাখবেন। যেই 2টি পয়েন্ট আমি আপনাদের জ্ঞাতার্থে আমি উল্লেখ করতেছি, যে পরিপত্রে যে কথাটি লেখা হয়েছে, আপনারা প্রয়োজনে পরিপত্র সংগ্রহ করে নিয়ে আপনারা এসিল্যান্ড অফিসে গিয়ে তাদেরকে দেখাবেন যে এই পরিপত্র জারি করার কি অর্থ থাকতে পারে। এখানে স্টেট একদম স্পষ্টভাবে যে কথাটি লেখা হয়েছে, তার মধ্যে দেখেন বলা হয়েছে যে ভূমি মন্ত্রণালয় আইন শাখা থেকে যে পরিপত্রটি জারি করা হয়েছে, সেই পরিপত্রে লেখা আছে দি এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এর 144 বিধান মোতাবেক ভূমি মন্ত্রণালয়াধীন দায়িত্বপ্রাপ্ত ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর কর্তৃক এই বিভিন্ন জেলায় জরিপ কার্যক্রমের মাধ্যমে ভূমি রেকর্ড প্রণয়ন করা হয়। পরবর্তীতে এই খতিয়ানের কতিপয় ভুল সংশোধন করার জন্য জরিপ পরবর্তীকালে সেবা গ্রহীতাদের খতিয়ানে এই ধরনের ভুল যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সংশোধন সেবা দিতে সরকার বদ্ধপরিকর। অর্থাৎ যখন একটি রেকর্ড খতিয়ান সম্পূর্ণভাবে প্রিন্ট আউট হয়ে যায়, প্রিন্ট আউট হওয়ার পরে যে ভুলগুলি ধরা পড়ে, সেই ভুলগুলি কিন্তু সরকারের উপরে বর্তায় সেটি সংশোধন করে দেওয়ার জন্য। কোন সরকার? সরকারের সংশ্লিষ্ট বিভাগে যারা কাজ করেন, যারা কর্মকর্তা হিসেবে, তাদের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। আইন ও বিধি মোতাবেক ক্ষমতা বা দায়িত্বপ্রাপ্ত এবং মন্ত্রণালয়ের পরিপত্র মূলে নির্দেশিত
হওয়া সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে তৎসংশ্লিষ্ট বিষয়ে সুস্পষ্ট ধারণা না থাকায় সর্বশেষ জরিপে প্রস্তুত চূড়ান্তভাবে প্রকাশিত স্বত্বলিপি বা খতিয়ানে পরিদিষ্ট ভুল সংশোধনের বিষয়ে সহকারী কমিশনার ভূমিগণ কর্তৃক জনগণকে প্রার্থিত প্রতিকার প্রদান করা হচ্ছে না, এই মর্মে পরিলক্ষিত হয়েছে। তার মানে কি বলা হয়েছে, যে পরিপত্র দেওয়ার পরেও সংশ্লিষ্ট বিভাগ যে কার্যক্রমগুলি করতেছে না, সেটি কিন্তু মন্ত্রণালয় বুঝতে পারছে যে সেটি করতেছে না। তারা খতিয়ানের করণিক ভুল, প্রতারণামূলক অন্তর্ভুক্তি, যথার্থ ভুল সংশোধনের বিষয়ে আইন ও বিধিমালায় উল্লেখিত বিধি এবং জারিকৃত পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের স্বার্থে মাঠ পর্যায়ে কর্মকর্তাগণের এই বিষয়ে সচেষ্ট হওয়ার জন্য পাশাপাশি ধারণা সুস্পষ্ট ও সমরূপতা একান্ত প্রয়োজন। তার মানে তাদেরকে আর একটু সতর্ক করে দেওয়া হচ্ছে যে এই ভুলগুলি 100% কোনো জমির মালিকের যে রেকর্ডগুলি ভুল হবে, যেটি তাদের পক্ষে যে সহকারী কমিশনার ভূমি তার করে দেওয়া সম্ভব, তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, তার কিন্তু করার কথা। এটা পরিলক্ষিত হয়েছে, মন্ত্রণালয় কর্তৃক বুঝতে পেরেছে যে এই ভুলগুলি তারা সংশোধন করে দিচ্ছে না, যার কারণে কিন্তু আবার বলা হচ্ছে যে মাঠ পর্যায়ের যে কর্মকর্তারা আছে তাদেরকে সচেষ্ট হওয়ার পাশাপাশি ধারণা ও সুস্পষ্ট সমরূপতা একান্তভাবে প্রয়োজন। তা আমরা যে করণিক ভুলগুলি নিয়ে আগে আলোচনা করেছি, আমার এর পিছনে আরো অনেক ভিডিও আছে, আপনারা সেখানে দেখবেন। কিন্তু আমি আজকে যেই ভুলটা নিয়ে কথা বলবো, যে এই ভুলটা তারা সংশোধন করে দিতে চায় না, সরাসরি এসিল্যান্ড এবং তার যারা আশেপাশে থাকে তারা সরাসরি আদালতে পাঠায় দেয়, তাহলে এই পরিপত্র জারি করার কি অর্থ থাকতে পারে? আপনাদের জ্ঞাতার্থে বলছি আমি, এখানে আপনারা যদি দেখেন যে 3 পাতায় যে ভূমির রেকর্ড সংশোধনের যে পরিপত্রটি, দি এস্টেট অ্যাকুইজিশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950 যে ভূমি আইন শাখা 1 থেকে যে পরিপত্রটি জারি করা হয়েছে, সেইখানে স্পষ্ট করে প্রকৃত ভুল এবং যথার্থ ভুল, আমি এই ভুলটা কিন্তু আমাদের সমাজে যে সকল জমির মালিকরা রেকর্ড খতিয়ান নিয়ে ভুক্তভোগী তাদের জন্য প্রযোজ্য। এখানে বলা হয়েছে যথার্থ ভুল এবং প্রকৃত ভুল, এই ভুলগুলি কিন্তু সরাসরি এসিল্যান্ড অফিস থেকে সংশোধন করে দিতে পারে। এখানে বলা আছে প্রকৃত ভুল বা যথার্থ ভুল বলতে সেই ধরনের ভুলকে বুঝায় জরিপের সময় খতিয়ানের কোনরূপ প্রতারণার উদ্দেশ্য ছাড়া সরল বিশ্বাসে এটি করা হয়েছে। এই ভুল এতই দৃশ্যমান যে সংশোধন ছাড়াই মালিকানা সুস্পষ্ট হয় এবং স্বার্থবিরোধীর মালিকানা সত্ত্বের কোনো ক্ষতি হয় না। তার মানে কি, যে যেই ভুলগুলি হলে মালিকানার সত্ত্বের কোনো ঘাটতি হবে না, মালিকানার সত্ত্ব বিলুপ্তি হবে না। কারণ কি, আমার নামে রেকর্ড হওয়ার কথা, আমি জমির নতুন মালিকানা পেয়েছি, আমার নামে নামজারি আছে, কিন্তু সেই রেকর্ডটা আমার পূর্বের মালিক যার কাছ থেকে জমি ক্রয় করেছি তার নামে হয়ে গেছে। তার মানে এটা এসিল্যান্ড তো সংশোধন করে দিতে পারে, কারণ জমির মালিক তো আমি। এখন আমি সরকারের নিয়ম নীতি মেনে, সামাজিক রীতিনীতি মেনে, সরকারের যে আইন শর্তাবলী, সরকারি যে সার্ভিস চার্জ সব দিয়ে আমি জমিটি ক্রয় করেছি এবং আমি নামজারি করে নিছি। মাঝখান থেকে সেটেলমেন্ট থেকে যে জরিপকারকরা আসছে, ভুল করে আমার সে দাতার নামে রেকর্ডটি হয়ে গেছে। তাহলে এটা তো এসিল্যান্ড আমার কাগজপত্র দেখে, দলিল দেখে, সবকিছু দেখে কিন্তু এসিল্যান্ড নিজেই এটা সংশোধন করে দিতে পারে। সেই কথাটা কিন্তু এইখানে বলা হচ্ছে, আপনাদেরকে সচেতন করার জন্য কিন্তু বলছি। এটা কিন্তু আপনাদের বিষয়টা উল্লেখ করে এসিল্যান্ডের সাথে কথা বলতে হবে, কেন আপনি এই বিষয়গুলি দিবেন না। প্রকৃত এবং যথার্থ ভুল আপনার সংশোধন করার কথা। এটি আদালতে কেন যাব, কেন যেতে হবে আদালতে? এটা তো পরিপত্রের মূল্য আছে, এটা মন্ত্রণালয় কর্তৃক স্বাক্ষরিত, এই বিষয়টা বুঝতে হবে। তাহলে এইখানে কি বলা হয়েছে, যে পিতার মৃত্যুর কারণে জরিপকালে সন্তানদের নামে সম্পত্তি রেকর্ড হওয়ার কথা থাকলেও পিতার নামেই রেকর্ড হয়ে গেছে। আমি যে কথা আগে বলছি, যে পিতা মাতার মৃত্যুর পরে যে অবিভক্ত সম্পত্তি, সেই সম্পত্তি আপোষ বন্টননামা দলিল করে সন্তানরা একক মালিকানা অর্জন করেছে, তাদের নামে রেকর্ড হওয়ার কথা, কিন্তু সেটি মৃত বাবা মায়ের নামে হয়েছে। সেই কাগজপত্র দেখলেই, ডেথ সার্টিফিকেট দেখেন আর ওয়ারিশ কায়েম সনদ দেখেন, এটা দেখেই কিন্তু আপনি সেটা করে দিতে পারেন, কিন্তু আপনি করে দিচ্ছেন না। 2 নম্বরে হচ্ছে অবৈধভাবে অর্জিত মালিকের, বৈধভাবে অর্জিত মালিকের নামে জরিপকালে চূড়ান্ত রেকর্ড না হয়ে, বৈধভাবে অর্জিত মানে আমি সম্পত্তি ক্রয় করেছি, সেই সম্পত্তির রেকর্ড খতিয়ান আমার নামে হচ্ছে না,
পূর্বের মালিকের নামে হয়ে গেল। তো পূর্বের মালিকের নামে হয়ে গেলে সেটিও তো আমার কাগজপত্র দেখে সেই দাতার কাছ থেকে সেই সম্পত্তিটা আমার নামে রেকর্ডটা তিনিই সংশোধন করে দিতে পারেন, নামজারির মাধ্যমে তো রেকর্ডটা সরাসরি সংশোধন করে দিতে পারেন, কিন্তু সেটা দিচ্ছে না। 3 নম্বর হচ্ছে অর্পিত সম্পত্তি বিষয়ক বিলুপ্ত খ তফসিলের জমি অর্পিত সম্পত্তি হিসাবে, এটা বিলুপ্ত হয়ে গেছে কিন্তু অর্পিত সম্পত্তি হিসাবে আবার সেটিকে রেকর্ড করে দিচ্ছে, এটাও কিন্তু সংশোধন করে দিতে পারে। বিজ্ঞ দেওয়ানি আদালতের চূড়ান্ত রায় বা আদেশের সত্য ঘোষিত ব্যক্তির নামে সংশ্লিষ্ট জমির রেকর্ড না হয়ে পূর্ব রেকর্ডীয় মালিকের নামে হয়ে যাও। অর্থাৎ হচ্ছে বিজ্ঞ দেওয়ানি আদালতে একজন ব্যক্তি সরাসরি মামলা করলো, তো মামলা করার সাথে সাথে তিনি জাজমেন্ট পেল যে তার নামে রেকর্ডটি সংশোধন করে দেওয়ার জন্য, সেই রেকর্ডটি আবার তার নামে রেকর্ড না হয়ে পূর্ববর্তী মালিকের নামে রেকর্ডটি করে দিচ্ছে। এই দেখেন, বিজ্ঞ দেওয়ানি আদালতের চূড়ান্ত রায় বা আদেশের সত্য ঘোষিত ব্যক্তির নামে রেকর্ড না হয়ে সংশ্লিষ্ট জমি সেই পূর্বের মালিকের নামেই আবার রেকর্ড হয়ে গেল। এইগুলি কিন্তু সরাসরি তিনি কাগজপত্র এবং আদালতের রায় দেখে, জাজমেন্ট দেখে তিনি কিন্তু এটা সংশোধন করে দিতে পারেন। তারপরে বিজ্ঞ দেওয়ানি আদালতের চূড়ান্ত রায় আদেশের সত্য ঘোষিত নামে সংশ্লিষ্ট জমি রেকর্ড না হয়ে সরকারের নামে রেকর্ড হয়ে গেছে। সরকার তো জমি ক্রয় করে নাই, সরকার অধিগ্রহণ করে নাই, কোনো কিছু করে নাই, তাহলে এই সম্পত্তিটা তো সরকারের নামে যাওয়ার কথা না, এটি কিন্তু করে দিতে হবে, না হলে এটা জনগণ যার সম্পত্তি তার নামে দিবে, কিন্তু সরকারের নামে করে দিছে। এখানে কি করতেছে, আপনি মামলা করে আসেন, মামলা করার পরে বিজ্ঞ আদালতে মামলা করবে, সেই জাজমেন্ট আসবে, সেই জাজমেন্ট নিয়ে আবার নামজারির জন্য আবেদন করবে, আবেদন করার পরে এসি ল্যান্ড সেটাকে স্টপ করে রাখবে, এসি ল্যান্ড সেটাকে আবার দেখে শুনে ডিসি সাহেবের কাছে পাঠাবে, ডিসি সাহেব সেটাকে অবমুক্ত করবে, করার পরে তার কাছে যাবে, তারপরে যদি সন্তোষজনক মনে করে পারে। কেন ভাই এত সমস্যা? এই সমস্যাটা তো এরকম হওয়ার কথা না। যেহেতু জমি আমার, আদালত আমাকে জাজমেন্ট দিয়ে দিছে, আদালতের জাজমেন্টে যদি কোনো কাজ করতে হয় সেটা আপনি এসি ল্যান্ড আপনি করবেন, এটা তো যার জমি সে করবে না। আপনার অফিসিয়াল যদি কোনো কার্যক্রম করার প্রয়োজন থাকে সেটি আপনি করবেন, এবং যে ডেটটি দেবেন সেই ডেটের ভিতরে আপনি ডিসি মহোদয়ের কাছ থেকে সেটি করে এনে আপনি জনগণকে সুন্দরভাবে সেবা দিবেন, কিন্তু সেটি দেওয়া হচ্ছে না। এটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয়। তারপরে সরকার কর্তৃক স্থায়ী বন্দোবস্ত দেওয়া খাস জমি সংশ্লিষ্ট ব্যক্তির নামে রেকর্ড না হয়ে সরকারের নামে রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি বন্দোবস্ত দিয়েছেন আমাকে, চিরস্থায়ী বন্দোবস্ত, আপনি আমাকে স্বল্পমেয়াদী বন্দোবস্ত দিয়েছেন, সেটি আমার নামে রেকর্ড হওয়ার কথা, কিন্তু আপনি আমার কাছ থেকে নিচ্ছেন, আপনার কাছে আপনি প্রতি বছর আমার কাছ থেকে ভূমি উন্নয়ন কর নিচ্ছেন, লিজ মানি যা কিছু নিচ্ছেন, তারপরে আপনার নামে হয়ে যাচ্ছে। আমি আবার সেই খাস জমি নিয়ে আমার আবার মামলা করতে হবে আদালতে, মামলা করে আবার আপনাদেরকে বিবাদী করতে হবে, আবার আমি সেই অবমুক্তি করতে হবে। এই ঝামেলার কারণেই কিন্তু পরিপত্র জারি করা, এবং এই ঝামেলার জন্যই কিন্তু সহকারী ভূমি কমিশনার তাকে কিন্তু এইটা দেওয়া, মানে ক্ষমতাটা দেওয়া। তারপরে বলা হয়েছে ক তফসিলে সম্পত্তি অবমুক্তির পরেও সরকারের নামে রেকর্ড হয়ে যাওয়া। ব্যক্তির জমি নামজারি থাকা সত্ত্বেও অনুপস্থিতিতে সরকারি খতিয়ানের 1 নম্বর খতিয়ানের সম্পত্তি। কারণ এইখানে একটা জিনিস বোঝার আছে যে জমি আমার জমিতে আমার নামে নামজারি আছে, আমার নামে সমস্ত কাগজপত্র কমপ্লিট আছে, আমার কোনো কাগজপত্রে ঘাটতি নেই, কিন্তু দেখা গেছে আমি নিজের কর্মব্যস্ততার কারণে হোক, আমি প্রবাসে আছি, আমার জমিতে আমি হাজির ছিলাম না, বা আমার কোনো ব্যক্তি সেই সম্পত্তি কাগজপত্র নেই সেখানে হাজির হয় নাই, মাঝখান থেকে সেই সম্পত্তিটি কি করছে, জরিপকারকরা সরকারের নামে জরিপ করে থুয়ে গেছে। এটা মগের মুল্লুক না তো, এটা আপনি এখানে একজন কর্মচারী বা কর্মকর্তা, আপনি যখন দেখলেন যে এই সম্পত্তির মালিকের কাগজপত্র সবকিছু, কারণ মালিকের কাছে যেমন একটি ডকুমেন্টস আছে, আপনাদের কাছেও কিন্তু একটি ডকুমেন্টস আছে, কারণ আমি যখন নামজারি করি তখন তো আমি পুরো একটা সেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এই যে সেটটা আপনাদেরকে দিয়ে দিলাম, তো এই সেটটা দেখেই তো আমার নামে রেকর্ডটা হওয়ার কথা, কিন্তু সেটি না হয়ে সরকারের নামে করে দিয়ে যাচ্ছে, যাতে এই লোকটা বিপাকে পড়ে আর পরবর্তীতে এই লোকটা যায় আবার সরাসরি মামলা করে সে আবার 2, 4, 10 বছর 15 বছর পর্যন্ত ঘুরতে থাকে। তারপরে হচ্ছে পরিত্যক্ত সম্পত্তি অবমুক্তি করার পরেও সরকারের নামে রেকর্ড হয়ে যাও। তারপরে খতিয়ানে নির্ভুল কপি জরিপের ওয়ার্কিং ভলিউমে খতিয়ান বইতে বাধাই। এটা এত বড় একটি মনে করেন যে ভুল, যে ওয়ার্কিং ভলিউমে জমির মালিকের নাম আছে, সেই ওয়ার্কিং ভলিউম থেকে নাম বাদ দিয়ে যখন চূড়ান্ত ভাবে বাধাই করতেছে, একজন মালিকের নাম বাদ পড়ে গেছে, কিন্তু পরবর্তীতে যখন আপনার কাছে আবেদন করা হলো, আবেদনের ফলে দেখা গেল যে ওয়ার্কিং ভলিউমে তো আপনি পাচ্ছেন, কিন্তু মূল যে রেজিস্টারটা বাধাই করা হয়েছে সেই রেজিস্টারের নামটা তোলা হয় নাই,
এর জন্য আপনাকে আদালতে পাঠাই দিতে হবে। এটা আমরা করতে পারবো না, আদালতে আপনি মামলা করে আসেন। মানে সাধারণ জনগণকে কিভাবে হয়রানি করা যায় এবং এই হয়রানি করে তাদেরকে আদালতমুখী করা যায়, এই বিষয়টা সম্পূর্ণভাবে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত এই ভূমি অফিসের। এই ভয়ঙ্কর সিদ্ধান্ত যেগুলি নেওয়া হচ্ছে এবং আদালতে যে মামলাগুলি হচ্ছে এই পরিপত্রের বুনিয়াদে, যেগুলি এসিল্যান্ডের করে দেওয়ার কথা অথবা সহকারী কমিশনার ভূমি তার করে দেওয়ার কথা, কিন্তু সেই মামলাগুলি যেহেতু আদালতে যাচ্ছে, তাহলে এই যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে পরিপত্রগুলি জারি করা হচ্ছে সেটাকে তদারকি করার জন্য কোনো টিম গঠন করা আছে? বা এদেরকে তদারকি করার জন্য যে কেন তারা এই পরিপত্রের প্রেক্ষিতে এই মামলাগুলি তারা নিষ্পত্তি করে দিচ্ছে না, কেন তারা এই রেকর্ডগুলি সংশোধন করে দিচ্ছে না, কেন দেশের সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, তারা কেন এই আদালতে যে হাজার হাজার টাকা নষ্ট করতেছে? একটি মামলা করতে গেলে 10-20 হাজার টাকায় হয় না, তারপরে বছরের পর বছর ঘুরতেছে। এই জিনিসগুলি কেন দেখতেছে না ভূমি জরিপ অধিদপ্তর? কি করে এই ভূমি জরিপ অধিদপ্তরে যে কর্মকর্তারা বসে আছেন, ঢাকাতে সেন্ট্রাল যে অফিসগুলিতে যারা বসে আছেন, তারা তো এটাকে তদারকি করতে পারে। আদালতে যে মামলাগুলি হচ্ছে সামান্য করণিক ভুলের জন্য মামলা হয়ে যাচ্ছে, এইগুলি কিন্তু তারা করলেই কিন্তু জনগণও শান্তিতে থাকে, আদালতও কিন্তু মামলার জটলা কমে, সরকারের উপরেও কিন্তু চাপ কমে। আজকের ভিডিওটা আমি এই জন্যই করেছি যে অধিকাংশ সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স, তারা প্রতিনিয়ত সকাল থেকে রাত 10টা-11টা পর্যন্ত সমানে কিন্তু আমাকে ফোন করে যে রেকর্ডটা আমার বাবার নামে হয়েছে, পূর্বের মালিকের নামে হয়েছে, আমার ভাইয়ের নামে হয়ে গেছে, আমার সকল কাগজপত্র আছে, আমার সরকারের খাস খতিয়ানে সম্পত্তি চলে গেছে। সরকারের খাস খতিয়ানে সম্পত্তি যেতে পারে, আমি যদি নেগলিজেন্সি করে সরকারের ভূমি উন্নয়ন কর না দেই, আমি যদি সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় রাখি, আমি 10 বছরের মধ্যে কোনো খোঁজ নিলাম না, খাজনা দিলাম না, সেটার রুলস আইন অনুযায়ী সেটা খাস খতিয়ানে চলে যেতে পারে। কিন্তু জরিপকারকদের জরিপের ভুলে যেটা চলে গেছে সেটা তো এসিল্যান্ড ঠিক করে দিতে পারে। আমার আজকের ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারতেছেন যে প্রকৃত ভুল এবং যথার্থ ভুলে যে কয়টা পয়েন্ট আছে পরিপত্রের ভিতরে, এই প্রত্যেকটি পয়েন্ট কিন্তু এসিল্যান্ডের সংশোধন করে দেওয়ার কথা, এবং তার আগে আরো অনেক ভুল আছে, করণিক ভুল যেগুলি আছে সেগুলিও করে দেওয়ার কথা। কিন্তু এই এসিল্যান্ড অফিসে যাওয়ার সাথে সাথে এই লোকগুলিকে, সাধারণ জনগণকে সরাসরি বলে আপনি আদালতে মকদ্দমা করে আসেন, কিন্তু এই যে আদালতে মকদ্দমা করে আসেন এই কথাটা বলে দেওয়া হয়, এটা কিন্তু বলা ঠিক না। পরিপত্রের মধ্যে যেইগুলি সহকারী ভূমি কমিশনারকে যেটা ক্ষমতা দেওয়া হয়েছে সেগুলি তো সে ওখান থেকে করে দিতে পারে, যেটা একান্তভাবে না করতে পারবে সেটা যাবে, কিন্তু এই ভুলগুলি তো করা সম্ভব, কিন্তু সেটি কিন্তু করতেছে না। আজকে সেই জন্যই এই ভিডিওটা, যে আপনারা যারা ফোন করেন আমার কাছে, কিন্তু আপনারা এসিল্যান্ডের সাথে কথা বলেন, এই পরিপত্রটি আপনারা সংগ্রহ করেন, আপনারা পরিপত্রটি সংগ্রহ করে সরাসরি এসিল্যান্ডের কাছে যান, এসিল্যান্ডের কাছে গিয়ে আপনারা এসিল্যান্ডকে বলেন যে এই পরিপত্রটা তো মন্ত্রণালয় থেকে দিছে, এবং এই পরিপত্রের পিছনে যে পৃষ্ঠাটা আছে সেখানে আপনাদেরকে দেখায় প্রত্যেকটা সংশ্লিষ্ট বিভাগকে দেওয়া আছে, এখানে সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট বিভাগকে কিন্তু এটা দেওয়া আছে, এবং এটার প্রত্যেকটা পৃষ্ঠায় পাতা, যে বলতে পারবে না যে এটা আমরা পাই নাই, এটা না পাওয়ার কোনো সুযোগ নাই, প্রত্যেকটা পৃষ্ঠায় কিন্তু সিগনেচার করা আছে, প্রত্যেকটা পৃষ্ঠায় সিগনেচার স্বাক্ষর করা। একটা মন্ত্রণালয় কর্তৃক যদি স্বাক্ষরকৃত একটা পরিপত্র সেটি যদি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা মূল্যায়ন না করে, তাহলে সাধারণ জনগণ যাবে কোথায়? সাধারণ জনগণ আদালতে গেলে সেখানে তারা হয়রানির শিকার হচ্ছে, আবার সংশ্লিষ্ট বিভাগে গেলে সেখানে করে দিচ্ছে না। এটা তো আতঙ্ক, জনগণের ভিতরে একটি আতঙ্ক। প্রত্যেকটা সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব আছে, তাদের এই কাজগুলি করার কথা, কিন্তু সেটা মনিটরিং করা, নার্সিং করার কোনো লোক নাই, প্রশাসনিকভাবে কোনো লোক নাই, দেখার কোনো লোক নাই। দেখার লোক আছে ওইখানে দালাল চক্র, তাদেরকে যদি 20,000, 30,000, 40,000 টাকা দেওয়া হয়, তাহলে তারা ওই দালালের মাধ্যমে যায়, সিন্ডিকেটের মাধ্যমে উৎকোষ দিয়ে তারপরে সেখান থেকে কাজ নিয়ে বেরোয়। এইটা কে মনিটরিং করবে? এই বিষয়টি ভেবে দেখার জন্য আমি মন্ত্রণালয়ের প্রতি আমি অনুরোধ করছি, এবং ভূমি জরিপ অধিদপ্তরের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের প্রতি আমি অনুরোধ করছি, এবং সাধারণ জনগণ যারা এই রেকর্ড খতিয়ান নিয়ে তারা ভুক্তভোগী, যারা হয়রানির শিকার হচ্ছেন, তাদেরকে বলবো আপনারা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আপনারা এই পরিপত্রটি নিয়ে আপনাদের যে ভুলগুলি আপনারা পড়ে দেখবেন, যে ভুলগুলি এইখানে এসিল্যান্ডের সমাধান করার কথা, তার সংশোধন করে দেওয়ার কথা,
এই কথা আমরা শুনতে চাই না। আদালতে চলে যান, সংশোধন হবে না, এটা আমাদের এখতিয়ারের মধ্যে নেই। যদি এর মধ্যে লেখা থাকে 100% আপনি এইটা নিয়ে প্রতিবাদ করতে পারেন, বৈধ প্রতিবাদ, আপনার স্বার্থে প্রতিবাদ, রাষ্ট্রের ক্ষতির জন্য না, সমাজের ক্ষতির জন্য না, কোনো মানুষের ক্ষতির জন্য না, আপনার উপকারের জন্য আপনি বৈধভাবে আপনি প্রতিবাদ করতে পারেন। এটা আইনগত দিক থেকে যুক্তি আছে যে এইটা এই পরিপত্রের মধ্যে আছে, এটা করে দেওয়ার অথরাইজ আপনি, এই বিষয়টি কিন্তু আপনারা ওখানে করতে পারেন। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। যদিও আজকের ভিডিওটি একটু ভিন্ন মতের ভিডিও, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।